আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সারা দেশের শত সহস্র শিক্ষার্থী যারা গণিত বিষয়ে মাস্টার্স শ্রেণীতে অধ্যয়ন করতেছ, তোমাদের সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি আমি। অন্তরক ও জগৎ সমীকরণ, দ্যাট ইজ ইংরেজিতে বলি আমরা ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল ইকুয়েশন। এই কোর্সটির এর আগে আমি 6টি অনলাইন ক্লাস দিয়েছিলাম। আজকে 7ম অনলাইন ক্লাস। আজকে এই কোর্সটির তৃতীয় চ্যাপ্টার, সেটি হলো অন্তরক সমীকরণ জোট। সেই অন্তরক সমীকরণ জোটের সর্বশেষ ক্লাস আমি এখন দিচ্ছি। এর আগে এই চ্যাপ্টারটির উপর 3টি ক্লাস নিয়েছিলাম। আজকে সর্বশেষ ক্লাস। আজকে একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমাধান করব। তোমাদেরকে আমি আমার মূল ক্লাসে নিয়ে যাচ্ছি। আমি আরিফুর রহমান মজুমদার, সহকারী অধ্যাপক গণিত, নোয়াখালী সরকারি কলেজ। তোমাদের সবাইকে আজকে আমি যে ক্লাসটি নিব, অর্থাৎ অন্তরক সমীকরণ জোটের সর্বশেষ ক্লাসের আজকে যে গাণিতিক সমস্যাটি সমাধান করব, আমি সেই গাণিতিক সমস্যায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই আজকের যে গাণিতিক সমস্যাটি, এটা একটা মোটামুটি সাইজে এবং এটার যে কন্টেন্ট সেই অনুযায়ী একটু বড়, সময় অনেক লাগবে। আজকে অনলাইন জুম অ্যাপসে যারা আমার সাথে সংযুক্ত হয়েছে, নোয়াখালী সরকারি কলেজে গণিত বিষয়ের শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আহ্বান থাকবে, তোমরা লেকচারটি দেখবে, দেখে কোথাও যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তোমরা জানাবে। কারণ তোমাদের সাথে আমার ক্লাসে যে সরাসরি স্বাভাবিক ক্লাসে যেভাবে কথোপকথন হইতো, সেরকমই তোমরা কোথাও যদি না বুঝো কথা বলবে তোমরা। তবে তোমাদের প্রতি আহ্বান থাকবে, কারণ হলো আজকের এটি যেহেতু আমাকে একটা টাইম লিমিট 40 মিনিটের মধ্যে আজকের ক্লাসটি শেষ করতে হবে, এখানে বেশি সময় অপচয় করা যাবে না। কারণ এখানে অনেকগুলা স্লাইড আছে এবং মানে তোমাদেরকে বোঝানোর মতো অনেকগুলা ক্ষেত্র আছে। সবগুলা ক্ষেত্রকে আমি টাচ করতে চাই, সবগুলা সমস্যাকে আমি অ্যাড্রেস করতে চাই, যাতে তোমাদের এই ধরনের এই অঙ্ক বা এই ধরনের যে কোনো অঙ্ক আসলে তোমাদের যেন কোনো সমস্যা না হয়। এবং আমি বলে রাখি যে এই ধরনের যে অঙ্কটি করাচ্ছি, এটা বা এই ধরনের এই রকমের একটা অঙ্ক পরীক্ষায় তোমাদের থাকে বা থাকবে। সুতরাং ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি চেষ্টা করব যে প্রতিটা কার্যকারণ, প্রতিটা লাইন কিভাবে হয়েছে আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আমরা তোমাদেরকে সেই শ্রেণী কার্যক্রমে নিয়ে যাইতেছি। সুতরাং এর আগেও বেশ কয়েকটি ক্লাসে তোমরা অংশগ্রহণ করেছো, ফলে তোমরা জানো যে ক্লাসের যে ডিসিপ্লিন কিভাবে মেনটেন করতে হয়। তোমরা আমাকে সহযোগিতা করবা। ইনশাআল্লাহ আমি আজকের এই ক্লাসটি সার্থকভাবে সফলভাবে আমি শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? আগের মতনে আমাদের আজকে চ্যাপ্টারটি অন্তরক সমীকরণ জোট এবং লেকচার 7। আমি তোমাদেরকে গাণিতিক সমস্যাতে নিয়ে গেলাম। হ্যাঁ, এটা দেখো, প্রশ্নটা ছোট কিন্তু জবাবটা একটু বড় হবে। সমাধান, এটা একটা সমীকরণ। এই যে দেখো, আমি সবুজ কালি দিয়ে আমি আবৃত করে দিলাম। x prime t equal to 3 4 minus 1 minus 1 xt plus 1t। এটা হলো একটা অসমমাত্রিক অন্তরক সমীকরণ। আমি তোমাদেরকে আমার পঞ্চম লেকচারে বলেছিলাম যে সমমাত্রিক এবং অসমমাত্রিক সমীকরণ জোট। ঠিক আছে?
তো সেখানে আমি স্পষ্ট এগুলোর ডেফিনেশন দিয়েছিলাম। এটা হলো আমাদের অসমমাত্রিক সমীকরণ। এই অসমমাত্রিক সমীকরণটা আমাদের সলিউশন বের করতে হবে, এটার সমাধান বের করতে হবে। ঠিক আছে, এখানে তারা সমীকরণটা দিছে আর আদি শর্ত দিয়ে দিছে। আদি শর্ত x0 এর মান কত, এই যে 0 1 মান দেয়া আছে। ঠিক আছে, আমরা এই সমীকরণটা সমাধান করব। চলো আমরা সমাধানে যাই। এখানে প্রথমে যে সমীকরণটা দেয়া আছে তাকে আমি 1 নাম্বার সমীকরণ লিখলাম। ঠিক আছে, এই 1 নাম্বার সমীকরণটা আমি লিখলাম, এটা 1 নাম্বার। আর দেয়া আছে কি x0, x0 কে আমি লিখলাম 50 01, এটা আমি 2 নাম্বার সমীকরণে লিখলাম। ঠিক আছে, আর একটা মানে এই যে সমীকরণটা দেয়া আছে তার মতো একটা সমীকরণ লিখলাম আমি। এটা এই যে এটাই হলো তোমার অসমমাত্রিক সমীকরণ। এটা আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে আমি পঞ্চম চতুর্থ লেকচারে, পঞ্চম না চতুর্থ লেকচারে আমি এটি দেখিয়েছিলাম। ঠিক আছে, এটা আদিমান সমস্যাটা ঠিক আমি এইটার মতনে একটা সমস্যা লিখলাম, ঠিক হুবহু এটার মতো। যেখানে আমরা একের যদি কার্বন কপি যদি 3 হয় তাহলে এর মান কত হবে 3 4 -1 -1, তাই না? আর এফটির মান কত হবে 1t। সম্রাট বুঝছো তো নাকি? জি স্যার 1t হবে। আর কে কে আসো এখানে? আর কে আসো? তুষার শাহরিয়ার আসো নাকি? কে আসো আমি দেখতেছি? সুমাইয়া আসো নাকি? তুষার শাহরিয়ার। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আর কে আছে? সুমাইয়াকে আমি অ্যাডমিট দিছি। সুমাইয়া আছে বোধহয়, সুমাইয়া মতিন। যাক, তোমরা থাকো, তোমাদেরকে শেষ পর্যন্ত থাকো, তোমরা দেখো। ঠিক আছে, তো আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুমি শুনো আর দেখো। আমি সব এই যে অ্যানোটেশন করে আমি দেখাই দিতেছি কি আছে। তা আমরা ঠিক 1 নাম্বার সমীকরণটাকে আমরা 3 নাম্বার আকারে লিখলাম। লিখলে কি হবে, এর মান হবে 3 4 -1 আর -1। ঠিক আছে, আর এফটির মান আসবে 1t। তো এগুলা এখানে বুঝার খুব একটা কিছু নাই। পরবর্তীতে আমরা জাস্ট এখনো বর্ণনা করতেছি, কি কি ধরতেছি এগুলো বর্ণনা করতেছি। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো, এখানে দেখো, এখানে আদি শর্তটা আমরা ওখানে দেয়া আছে তো, কেমন ওরকম একটা আদি শর্ত নিলাম। ওখানে 50 গুলো x0 আছে তো আমি এটাকে লিখলাম এরকম। এই 4 নাম্বার সমীকরণ দিলাম। এখন এটার যদি একটা অনন্য সমাধান যদি ফাই হয় কেমন, এবং dx dt dx এত এর বুনিয়াদি ম্যাট্রিক্স যদি ফাইটি হয়, অর্থাৎ এটা হলো সমমাত্রিক অন্তরক সমীকরণ, এটা আমি লিখছি। এরকম একটা সমীকরণও যদি বুনিয়াদি ম্যাট্রিক্স ফাইটি হয়, আমরা এর আগের লেকচার গুলাতে এগুলা সম্পর্কে বর্ণনা দিছি, তাই না সম্রাট? জি স্যার। হ্যাঁ, তো এইগুলার এই যে 5 এর বুনিয়াদি ম্যাট্রিক্স যদি ফাইটি হয় তবে 3 এর সমাধানকে আমরা নিম্ন রূপে লিখতে পারি। ঠিক আছে, এই যে এটা এটা এই এটা কিন্তু দেয়া আছে, বুঝছো? এইটা এটা আমাদের উপপাদ্য আছে বইতে, তোমরা দেখবা যে এই উপপাদ্যটা আছে। এই যে জিনিসগুলো আমি যেগুলা ধরলাম, কিছু তো দেয়া আছে আর গুলা ধরলাম। 3 নাম্বার সমীকরণ তো এগুলো ধরে নিয়ে আসছি এ পর্যন্ত। ঠিক আছে, 3 নাম্বার সমীকরণের পর থেকে আমি এগুলা ধরে নিয়েছি। ধরার পরে এই যে আমি এখন সর্বশেষ 6 নাম্বার সমীকরণটা লিখছি, এটা সরাসরি একটা উপপাদ্য আছে, দেখবা 14 কি 15 তোমাদের বইতে আছে দেখবা। সেখানে এই উপপাদ্যটা তোমাদের বইতে আছে। এইটা আমরা যদি ইতিহাসের বই অথবা যে সায়েন্স বিউর বই আছে সেখানে এই আহ, এই ইয়েটা আছে। আচ্ছা, এখন 1 এর সাথে 3 এবং 2 এর সাথে 4 কে যদি তুলনা করি, আমি আগে বলছি যে আমি 3 লেখছি কিন্তু 1 এর মতো করি, আর 4 লেখছি 2 এর মতো করি। ঠিক আছে, তো আমরা যদি এর সাথে তুলনা করি তো আমরা এ এফ টি ওই টি নোট এগুলার মানটা আমরা পাবো। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। ঠিক আছে, পরবর্তী স্লাইডে তোমাদেরকে নিয়ে যাচ্ছি।
এখানে দেখো আমি যে কথাগুলো বলছি যে আমরা যদি তুলনা করি সেটাকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরিফ ধন্যবাদ তোমাকে। ক্লাসে অংশগ্রহণ করো। এখানে আমরা বেশি কথা বলার সুযোগ আমার নাই। হ্যাঁ, আমি বেশি কথা বলার সুযোগ নাই। আমি শুধু ক্লাসটা আগায় নিতেছি, কোথাও সমস্যা থাকলে বলবা। হ্যাঁ, এখন তাহলে আমি যদি যদি 1 এর সাথে 3, 2 এর সাথে যদি 4 কে তুলনা করি তাহলে এর মান পাবো যে এটা, আর এফটির মান পাবো 1/t। যেহেতু এখানে একটা টার্ম এফ ইউ দেখছো, তার মানে টি এর জায়গায় যদি ইউ বসায় তাহলে হবে এটা 1 ইউ। এই যে এফটি যদি 1t হয় তাহলে এফ ইউ হবে 1 ইউ, এটা তোমরা জানো, সহজ জিনিস। Yes, sir. আর 5t নট ইকুয়াল টু 5 0, তার মানে টি নট এর মান 0। 2 এর সাথে যদি 4 কে তুলনা করি, ঠিক আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি x নট, অর্থাৎ x এর আদি মান x নট x0 0 1। এটাকে আমরা এভাবে লিখতে পারি। এই পুরোটাকে আমি 7 নাম্বার সমীকরণ লিখলাম, ঠিক আছে? এখন আমরা ধরলাম যে 5 নাম্বার যে সমীকরণটা লিখছি আমরা, 5 এর সমাধানকে আমরা লিখছি এরকম। এটা আগের লেকচারে আমরা বলছি, সেখানে সম্রাট অংশগ্রহণ করেছে যে xt ইকুয়াল টু e টু দি পাওয়ার ল্যামডা টি বি, ঠিক আছে? কারণ এই ধরনের সমীকরণের সমাধানটা এই আকারের হয়ে থাকে, এর উপরে পাওয়ার কিছু থাকবে আর আইগেন ভেক্টর বি। ল্যামডাটা হলো ধ্রুবক, যেখানে বি একটি আইগেন ভেক্টর। আচ্ছা, তো আমরা এরপরে এর স্বাভাবিক ম্যাট্রিক্স, আমরা এখন যেহেতু এই সমীকরণ এই ম্যাট্রিক্সটা পাইছি এখানে, এখন এর স্বাভাবিক ম্যাট্রিক্স ল্যামডা আই মাইনাস এ, এই ভ্যালুটা আমরা বের করব, ঠিক আছে? বের করব কি জন্য? আমরা ল্যামডার মান বের করার জন্য, ল্যামডার মান বের করার জন্য। সেই জন্য আমরা এটার স্বাভাবিক ম্যাট্রিক্স, এরপর আমরা স্বাভাবিক সমীকরণ বের করব। আমি আগে বলেছি যে যদি ম্যাট্রিক্সটা 2/2 হয় তাহলে আইটাও নিতে হবে 2/2। যেহেতু এখানে 3 - 1 4 - 1 এটা একটা 2/2 ম্যাট্রিক্স, সেই জন্য এখানকার আই হলো 1 0 0 1, এটা 2/2 আই নিলাম, ঠিক আছে? এখানে বোঝার কিছু নাই, আমরা পরবর্তী স্লাইডে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, এখানে জাস্ট ল্যামডা আই এর ভ্যালুটা আমরা বের করছি, ঠিক আছে? ল্যামডা আই মাইনাস এর ভ্যালুটা বের করছি। এই যে এখানে এই ম্যাট্রিক্স থেকে ওই ম্যাট্রিক্সটা আমরা বিয়োগ দিছি, ঠিক আছে? এটার বিয়োগ দিছি আমরা। বিয়োগ দিলে বিয়োগফলটা আসে ল্যামডা মাইনাস 3 1 মাইনাস 4 আর ল্যামডা প্লাস 1। এখন স্বাভাবিক সমীকরণ হলো, আমি পূর্বেও বলেছি যে যে ম্যাট্রিক্সটা হবে তার নির্ণায়ক আকার নিলে তা সেটার মান যদি 0 লিখি সেটা হলো স্বাভাবিক সমীকরণ। এটা হলো স্বাভাবিক সমীকরণ। এখন জাস্ট এটাকে আমরা বিস্তার করছি। বিস্তার খুব সহজ বিস্তার, তোমরা জানো, কোনায় কোনায় গুণ দিলাম, এই কোনায় গুণ মাইনাস এই কোনার গুণ, গুণ দিলে এটা দাঁড়ায় সর্বশেষ আসে যে ফিগারটা এটা, এটার মান মানে হলো ল্যামডার মান 1 1, তাই না? আচ্ছা, এখন এখানে আমরা ল্যামডার দুইটা মান বলছি যে 1 1 পেলাম। এখন ল্যামডার মান হলো এই যে 1 1, আর কি আছে আমরা, তার মানে এই টার্মটা আমি আগেও বলেছি যে টার্মটা, এটার মান এটা জানতে হয়। এটা আমরা লিখছি ল্যামডা আই মাইনাস এ ইনটু বি 0। হ্যাঁ, বিটা হলো আইগেন ভেক্টর, বাকিটা তো আমরা ওই যে স্বাভাবিক ম্যাট্রিক্স থেকে আমরা পেয়েছি এটুক, এই যে এটা। আর বির মান হলো b1 b2, ঠিক আছে? যেখানে আমরা লিখছি। হ্যাঁ, এটা নিয়ে আমরা 8 নম্বর সমীকরণ লিখছি। কেমন? এখন আমাদের ল্যামডার মান হলো, প্রথমে ল্যামডার মান 1, তারপরে 1। প্রথমে ল্যামডার মান 1 এর জন্য আমি এখানে যে ঠিক এই যে 8 নম্বর সমীকরণে আমি ল্যামডার মান 1 বসাইছি, 1 - 3, এই যে এখানে 1 আর -4 1 + 1 b1 b2 = 0, ঠিক আছে? তো এইটা এই ক্যালকুলেশন তোমরা জানো, এগুলো নিয়ে বেশি সময় ব্যয় করার দরকার নাই, এগুলো জানো, তাই না? এখানে দেখো, এখানে জাস্ট ওই যে সমীকরণটা আমরা এখানে পেয়েছি সেটাকে আমরা এভাবে গুণ করে লিখছি, ঠিক আছে না? b1 এর সাথে ওখানে ম্যাট্রিক্সটা ছিল কত, -2 1 -4 2, তাই তো? b1 দিয়ে গুণ করে লিখলে আমরা এই লাইনটা লিখতে পারি এভাবে,
আর এই লাইনটা এভাবে, এগুলো তোমরা জানো। হ্যাঁ, তো এখন এটা আমার কাজ কি হবে? কাজ হলো বি1 এবং বি2 এর মান বের করা। বের করতে গেলে এসাইলন আকারে রূপান্তর করতে হয়। তো আমরা জাস্ট দ্বিতীয় লাইনটার আমরা 2 দিয়ে ভাগ দিছি, যে L2 প্রাইম ইকুয়াল টু হাফ L2, ঠিক আছে? দিলে কিন্তু একটা যে ফিগার দাঁড়ালে দুইটা কিন্তু একই সমীকরণ, খেয়াল করছো? -2b1 প্লাস b2 ইকুয়াল টু 0, আবার -2b1 প্লাস b2 ইকুয়াল টু 0, দুইটা একই সমীকরণ, মানে একটা সমীকরণ থাকবে। এই যে একটা নিলাম আমরা। তো এখান থেকে দেখা যায় যে সমীকরণ একটা সলভ দুইটা, তাহলে একটা ফ্রি ভেরিয়েবল নাকি জি স্যার। একটা মুক্ত চলক, বি2টা মুক্ত চলক, তাকে আমরা ধরে নিলাম 2, কারণ যাতে বি1 এর মান পূর্ণ সংখ্যা আসে। যদি 1 ধরতাম তাহলে বি1 এর মান আসতে হাফ, এই জন্য আমি 2 ধরছি। 2 ধরাতে এই যে বি1 এর মান পেয়েছে কত? 1। তার মানে আমরা বি এর মান পেয়ে গেলাম, একটা হলো 1 আর একটা 2, 1 2, বি এর মান 1 2। এই দেখো আমরা বি এর মানটা লিখছি, বি ইকুয়াল টু 1 2। তার মানে আমরা x1 এর মান পাইলাম কত? 5 1t। 5 1t এটা আমরা ধরে নিশ্চিত হবে। আমাদের সমাধানটা কত? ই টু দি পাওয়ার ল্যামডা টি বি লিখছি তো, তাই না? তো ল্যামডার মান হলো 1, 1 বসাইলে হবে টি, এই যে এটা। আর বি1 বি2 এর মান 1 2, ইটি দ্বারা এই 1 2 রে গুণ দিলে ই টু দি পাওয়ার টি 2 ই টু দি পাওয়ার টি, এটা ঠিক আছে? বুঝছো তো নাকি? জি স্যার। আচ্ছা, আমরা এখন যেহেতু একই ভ্যালু, অর্থাৎ পরবর্তী ল্যামডা 2 এর মানও যে ল্যামডা 1 এর 1 দুইবার আসছে না, একবার 1 আবার 1, তো পরেরটা আসলে তাকে এভাবে লিখতে হয়, যেভাবে c1 প্লাস c2t c3 প্লাস c4t et, অর্থাৎ আমরা ওখানে যে ইয়েটা লিখছি সেটা এ আকারের হবে। এখন তোমার c1 c2 c3 c4 এগুলো হলো ধ্রুবক। এটা 5 এর আমরা ধরলাম যে অপর একটি সমাধান। একটা সমাধান তো x1t পাইছি, আর আরেকটা x2t, এটা আমরা ধরে নিয়েছি। এখন আমাদের কাজ হবে c1 c2 c3 c4 এগুলার মান বের করা। জি স্যার। হ্যাঁ, এখন আমরা phi2t দ্বারা 5 সিদ্ধ হবে, যেহেতু phi2t কি হলো 5 এর একটা সমাধান, তো সমাধান হলে তো সিদ্ধ হবে নাকি? জি স্যার। সমাধান দ্বারা যে ওই সমীকরণটা সিদ্ধ হবে, মানে স্যাটিসফাই করবে। তো এখন আমরা যদি ফার্স্ট নাম্বার সমীকরণটা ছিল x প্রাইম t ইকুয়াল টু a xt নাকি, a xt, তো আমরা x এর জায়গাতে যেহেতু phi2 বসাইছি, এই জন্য x প্রাইম মানে হলো phi2 প্রাইম t, এই যে এটা। আর এ ঠিক আছে, x এর জায়গায় এখানে phi2t লিখছি। আচ্ছা, এখন phi2 মান তো এখানে আছে নাকি, এই যে phi2 এর মানটা এই যে এটা, একটু আগে যেটা আমরা আগের স্লাইডে লিখছি এটা। তার সাথে যেহেতু এটা এখানে প্রাইম দেখছি, মানে টি এর সাপেক্ষে অন্তরীকরণ আছে, এই যে ডি ডিটি লিখছি এটা আমি, ঠিক আছে? আর এর মানটা এখানে লিখলাম, এই যে এটা। আর phi2t এর মান তো এটা লিখছি, এই যে এটা, ঠিক আছে? এখন আমরা এই এটা অন্তরীকরণ করছি, একটু খেয়াল করে দেখো। একটা এটা ইউবির সূত্র, এখানে দুইটা ফাংশন আছে, একটা হলো c1 c2t আর নিচের লাইনে c3 প্লাস c4t, এটা একটা ইউ, আর বি হলো ই টু দি পাওয়ার টি। তো ঠিক ইউবির সূত্রে অন্তরীকরণ যেভাবে করো হুবহু এটা সেরকম, ঠিক আছে? এখানে আমরা প্রথমে কি করছি, c1 c2t প্লাস নিচে c3 প্লাস c4t, এটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ, c1 টা 0 হয়ে গেছে। আর c2t তো টি ডিটি বাই ডিটি 1, এই জন্য এখানে শুধু c2, ঠিক আছে? আর নিচের এই লাইনের টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে কত? c4। c3 তো ধ্রুবক 0, আর টি ডিটি বাই ডিটি 1, এই জন্য এটা হলো c4। আর পাশে তো ই টু দি পাওয়ার টি ছিল, সেটা এখানে আছে, ঠিক আছে? এটা একটু বুঝো, আর এগুলা এই ধরনের অন্তরীকরণ। এরপরে আমি এটা ঠিক রাখছি, ইটির অন্তরীকরণ করছি, ইটি রে টি সাপেক্ষে অন্তরীকরণ করলে ইটি এ থাকে, এটা তোমরা জানো। আর এখানে কি করছি আমরা, এখানে এই লাইনটা ঠিক রাখছি, পরবর্তী লাইনে আমি চেঞ্জ করছি। এখানে দেখো ইটি যদি আমরা কমন নিই, কমন নিলে এই যে c2 এর সাথে c1 প্লাস c2t যোগ করছি, এই যে c1 প্লাস c2 প্লাস c2t, এই যে এই লাইনে এটা আমরা কি করছি,
যোগ করছি, সাধারণ যে ম্যাট্রিক্সের যোগ সে অনুযায়ী লিখছি। একসাথে ইডি কমন নিলে তাহলে এখন তখন এই C2 সাথে এইটার সাথে এই যে এটার যোগ হয়েছে, তাই না? যোগ হয়ে আমি এই লাইনটা লিখছি। তারপরে অনুরূপভাবে নিচের লাইনটা এই যে এভাবে যোগ করে লিখছি। আর এখানে আমি এটার সাথে দুইটা ম্যাট্রিক্স গুণ হয়েছে, এই 3 এর সাথে এই যে এটার সাথে প্রথমে গুণ হয়েছে এইটার, তারপরে যোগ হয়েছে, তারপরে -1 দিয়ে নিচেরটা এই যে -1 এর সাথে নিচেরটা গুণ হইয়া এই যে এটা লেখা হয়েছে, এই যে এটা দেখছো প্লাস এটা। অনুরূপ ভাবে এই লাইনটা আমরা এইভাবে দুইটা ম্যাট্রিক্স গুণ করে লিখছি। দুইটা ম্যাট্রিক্সের গুণফল তোমরা কেমনে বাইর করে সেটা ইন্টারমিডিয়েট এবং অনার্স ফার্স্ট ইয়ারে তোমরা দেখছো, তাই না? এই জি স্যার। এই স্লাইডটাতে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা তোমাদের? না স্যার। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি, জাস্ট এখন শুধু আমরা সিম্পলিফাই করব। দেখছো এই যে এই ইয়াটা ওটা আমরা যেহেতু দুইটা ম্যাট্রিক্স একটা আরেকটা সমান আছে, সমান থাকলে এদের প্রতিটা মানে তাদের যে প্রাসঙ্গিক উপাদানগুলো একটা আরেকটা সমান হবে। এই যে এইটার সাথে ওই পাশের ওইটার সমান হয়েছে, ঠিক আছে? অনুরূপ ভাবে এটা সমান হয়েছে ওইটা। দুইটা ম্যাট্রিক্স সমান হলে অনুরূপ উপাদানগুলো একটা আরেকটা সমান হয়, সেই অনুযায়ী লিখছি। এখন এরপরে পরবর্তী লাইনে কি করছি, আমরা পক্ষান্তর করছি। পরবর্তী লাইনে আমরা পক্ষান্তর করছি, সমান চিহ্নের রিভার্সে নিয়ে আসাতে জাস্ট মাইনাস হয়েছে, আর কিছু না, ঠিক আছে? এই এরপরে প্রক্রিয়াগুলো পুরোটাই হলো তোমার সাধারণ বীজগাণিতিক প্রক্রিয়া আর জাস্ট যোগ বিয়োগ করি আমরা এটারে এই যে লাইন এটা এবং পরবর্তী লাইনটা আনছি। এখানেও ঠিক ধ্রুবক গুলা একসাথে লিখছি, এই যে এই ধ্রুবক গুলা একসাথে আর টি ওয়ালা গুলা একসাথে লিখছি, এই যে টি কমন নিয়ে লিখছি। অনুরূপ ভাবে নিচের যে লাইনে এই লাইনেও আমরা ধ্রুবক গুলা একসাথে আর কি আছে টি ওয়ালা গুলা একসাথে লিখছি, ঠিক আছে, ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি পাবো? পাবো যে এই যে এটা ইকুয়াল টু 0, আবার এটা ইকুয়াল টু 0, কারণ যেহেতু দুইটা যোগফল 0 তার মানে এটাও 0 হবে, এটাও 0। অনুরূপ ভাবে নিচের লাইনেও আমরা লিখতে পারি যে এটা 0, এটাও 0, ঠিক আছে? তোমরাও কি বুঝছো? এই এই স্লাইডে কোনো অসুবিধা আছে বুঝতে? আচ্ছা, যদি অসুবিধা না থাকে আমরা পরবর্তী স্লাইডে যাই। হ্যাঁ, এখানে দেখো ওই সমীকরণটা আমরা বলছি না, তিন 4টা যে উপাদান ছিল 4টা সমান 0, এটাকে ঠিক আমরা এভাবে এখন এখানে নিয়ে আসছি 0, এবং এইটা 0, এইটা 0, অনুরূপ ভাবে চতুর্থটাও 0। এখন আমাদের এখানেও কিন্তু কাজ একই রকম, আগের অঙ্কের মতো। এখানে আমরা কি করছি, এসাইলন আকারে নেওয়ার আমাদের প্রচেষ্টা, ঠিক আছে? এখানে C1 C2 C3 C4, তো এখন দেখো এখানে 2 C2 C4 এটা যেটা আছে সেটা থাকবে, কারণ এখানে C1 নাই, এই যে এখানে এটা আছে, এই যে এখানে যেটা ছিল আর এই যে এটা রাখছি। এর পরেরটাতে কি করছি, আমি এখানে C1টা বাদ দেওয়ার চেষ্টা করছি, কারণ আমাকে এটাকে 0 বানাইতে হবে না এসাইলন আকারে নিতে হলে। তা আমি কি করছি, জাস্ট এটার থেকে এই যে এই সমীকরণটা থেকে এই সমীকরণটা থেকে আমরা কি করছি, এই যে L3 থেকে -2L1 বিয়োগ দিছি, 2 দিয়া গুণ দিয়া বিয়োগ দিছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে পরবর্তীটাতে কি করছি, L4 এ জাস্ট এখানে আমি 2 দিয়া ভাগ দিয়েছি, এই যে L4 প্রাইম ইকুয়াল টু হাফ L4 দেওয়াতে আমি এটা পাইছি, ঠিক আছে? খেয়াল করে দেখো এখানে পরবর্তী 3টা সমীকরণে কিন্তু এই যে এই সমীকরণ 3টা কিন্তু একই হয়ে গেছে, ঠিক আছে? এই এই স্লাইডে তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? স্লাইডে কি সমস্যা আছে? আশা করি নাই। আমি পরবর্তী স্লাইডে নিয়ে যাচ্ছি তোমাদেরকে।
হ্যাঁ, এখানে দেখো এই যে যেহেতু তিনটা সমীকরণ একই রকম, এই জন্য আমি একটা লিখছি এখানে, এই যে এটা লিখছি। হ্যাঁ, এখানে কিন্তু সমীকরণ কয়টা? দুইটা। চলক কয়টা? চারটা। চলক 4টা। তার মানে এখানে দুইটা ফ্রি ভেরিয়েবল থাকবে, অর্থাৎ দুইটা মুক্ত চলক থাকবে। আমি এটাই লিখছি এখানে, চার চলকের দুইটি সমীকরণ, অর্থাৎ দুইটি মুক্ত চলক বিদ্যমান। ধরি মুক্ত চলক C4 সমান 2, C3 সমান 1। তো আমি যদি এই এই ভ্যালুটা, এই যে C4 এর ভ্যালুটা আমি এখানে যদি বসাইলে আমি এই যে 2 C2 মাইনাস 2 ইকুয়াল টু 0, এখান থেকে C2 এর মানটা আমরা পাচ্ছি কত? 1। এই যে 1 পেলাম। এরপরে এখন আমি পেলাম কত? C3 C4 C2 পেলাম। এখন C1 এর দরকার। 1 নাম্বার যে লাইনটা আছে সেই লাইনে আমি মান বসাইলাম, মান বসাইলে আসে এটা। এখান থেকে আমি C1 এর মানটা পাচ্ছি। হ্যাঁ, এখানে C1 এর মান পেলাম কত? 1। 1। হুম, তার মানে আমি সি এর তিনটা ভ্যালু পাইলাম। জাস্ট ওই যে x2 সমান, যে আমরা ধরলাম যে 5 নাম্বার সমীকরণ একটা সমাধান, এটা phi2 x2t ইকুয়াল টু phi2t সমান c1 প্লাস c2t প্লাস নিচে c3 প্লাস c4t et। ঠিক আছে, এই জায়গাতে এখন আমরা c1 c2 c3 c4 এর মান বসাই দিলে আমরা পাবো হলো এটা। ঠিক আছে, আমরা তার মানে দুইটা সমীকরণে কিন্তু, দুইটা সমাধানে কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, দুইটা সমীকরণ যেহেতু দুইটা সমাধান যেহেতু আমরা পেয়েছি, তাহলে এটার আমরা রনস্কিয়ান বের করি। যারা একেবারে নতুন যোগদান করছো তাদের জন্য বলতেছি, রনস্কিয়ান হলো যাই ওই যে বুনিয়াদি ম্যাট্রিক্স যেটা আমরা পেয়েছিলাম সেটার যদি নির্ণায়ক নিই, হ্যাঁ, সেটাই হলো তোমার রনস্কিয়ান। তো রনস্কিয়ান হলো যে দুইটা, এই যে এটা হলো x1 এর মান আর এটা হলো তোমার x2 এর মান। x2 ব্যাপার। হ্যাঁ, এই দুইটা নিয়ে যে নির্ণায়কটা হয়েছে সেটা হলো রনস্কিয়ান। এটা আমরা এখন এরপরে জাস্ট হলো বিস্তার করে ভ্যালুটা বের করা, নির্ণায়কের ভ্যালুটা বের করা। এটা কারণ কি? কারণ হলো রনস্কিয়ানের মান যদি তোমার নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, রনস্কিয়ানের মান যদি নট ইকুয়াল টু 0 হয় তখন এরা অনির্ভরশীল হবে। অনির্ভরশীল হলে এরা বুনিয়াদি ম্যাট্রিক্স গঠন করে। আমার বুনিয়াদি ম্যাট্রিক্স আছে কিনা সেটা দেখা দরকার। তো আমাদের আরো হাতে আরো বহু কাজ আছে, আমরা একটু আগাই। আমার হাতে আর 10 মিনিট সময় আছে, 30 মিনিট হয়ে গেছে। আমরা এখানে এই অঙ্কটা যেহেতু একটু বড় বলছিলাম, আমরা একটু আগাই। এই কাজগুলো আমরা আগেও করছি। এখানে দেখো রনস্কিয়ান যেটা আমরা পেলাম এটা নট ইকুয়াল টু 0 পাইলাম, এই যে এটা। তার মানে কি phi1 phi2t সমাধান সমূহ যোগাশ্রয়ী অনির্ভরশীল। হ্যাঁ, তো যোগাশ্রয় যদি অনির্ভরশীল হয় তার মানে এরা এই তোমরা এই যে ইয়ে করো, কথা সাউন্ডটাকে মিউট করে কথা বল। কথা বলা প্রয়োজন হলে বলবা, নাহলে মিউট করে রাখো। এখানে দেখো এই যে বুনিয়াদি ম্যাট্রিক্সটা আমরা পেলাম, যেহেতু এটা যোগাশ্রয় অনির্ভরশীল সেই জন্য বুনিয়াদি ম্যাট্রিক্স গঠন করে। তার মানে ফাইটির মানটা আমি এখন লিখলাম, এইটাই হলো বুনিয়াদি ম্যাট্রিক্স। এখন এই বুনিয়াদি ম্যাট্রিক্স এর মধ্যে আমরা ফাই টি নট এর মান বের করা লাগবে, তো এই জন্য ফাই টি নট লিখলাম। টি নট এর মান হলো 0। জাস্ট যে যে জায়গায় টি আছে সেখানে 0 বসাইলাম। 0 বসাইলে আমার ফিগারটা দাঁড়ায় হলো ঠিক এরকম। এখন আমরা দেখি যে এর ভ্যালুটা ই টু দি পাওয়ার 0 মান 1, সেই অনুযায়ী পরবর্তী স্লাইডে আমরা এই ভ্যালুগুলা বের করছি। ঠিক আছে, তো আমরা খুব দ্রুত পরবর্তী স্লাইডে যাই। এখন দেখো এখানে ফাই টি নট এর মান পেলাম কত? এই যে এটা নট ইকুয়াল টু আই, অর্থাৎ অবেদক ম্যাট্রিক্স নয়। এখন আমি এই ফাই টি যেটা পেলাম তার বিপরীত ম্যাট্রিক্স বের করব। তোমরা জানো যে 2/2 ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স বের করা খুবই সহজ। সেটা হলো তার নির্ণায়কের মানটা দিয়ে ভাগ দিতে হবে কাকে? যে ম্যাট্রিক্সটা ছিল সেটার এই যে দেখো ওই ফাই টির মানে এই যে উপাদানটা ছিল, এটা ছিল হইলো এই জায়গাতে, ইন্টারচেঞ্জ করতে হয়। যখন 2/2 ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, এখানে আগের ম্যাট্রিক্স ইটি ছিল, এখানে
এখন ইটিটা এখানে আর 1 + 2t এখানে নিয়ে আসছি, আমরা জাস্ট ইন্টারচেঞ্জ করছি এটাতে। আর কি করতে হয়, আর হইলো এই দুইটা চিহ্ন চেঞ্জ করতে হয়, এই দুইটার, এই যে দুইটা প্লাস চিহ্ন ছিল আমি দুইটা মাইনাস দিয়ে দিছি, আর ভাগ দিতে হবে তার নির্ণায়ক দিয়ে। ভাগ দিলে আমরা সহজে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি। এই যে ফাই ইনভার্স টির মানটা আমরা বের করে ফেললাম, এই জাস্ট হলো এখানে -1/t দ্বারা গুণ দিছি, গুণ দেওয়াতে এই যে e⁻t আর নিচে e⁻2t দাও, উপরে আসলে -2t হয়, আর এতে যোগ করলে -t হয়, সবগুলো এরকম হয়েছে। আমি জাস্ট স্যার -e⁻t টা কমন নিছি, কমন নেওয়াতে আমার হয় হলো এটা। জি স্যার। ঠিক স্যার আছে, হ্যাঁ এখানে ওই যে হ্যালো আগের মতো সমস্যা করতেছে। আচ্ছা যাই হোক, তোমরা এটা বুঝেছো, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। জি স্যার। স্যার স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্ন করো। স্যার এখানে যে টি ইনভার্স এর মানটা বের করছেন না, ওইখানে আপনার যে ব্যাকের ম্যাট্রিক্স এর ভিতরে 1 + 2t টা করতে আসছে, আমি তো মানে শুরু থেকে ছিলাম না। না থাকলে তো অসুবিধা, এখানে ইয়ে করা যাবে না। শুনো, এখানে 1 এটা হলো 2/2 শিডিউল কথা শুনো আগে, 2/2 ম্যাট্রিক্স থাকলে সেটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে এই যে এই দুই কোণ, এটা ইন্টারচেঞ্জ করছি, 1 + 2t আমরা ওখান থেকে পেয়েছি, এটাকে আমরা এই ইন্টারচেঞ্জ করছি, জাস্ট হলো এখানে 1 যে উপাদানটা যেখানে ছিল, অর্থাৎ এই জায়গা, আমি তো আবার অ্যানোটেশন শেষ করে দিছি, আবার করা লাগতেছে। এই যে এখানে দেখো, এই যে এটা যে ছিল, এটা ছিল এই জায়গাতে ছিল, এখান থেকে আমি এখানে নিয়ে গেছি এটার, আর এটার নিয়ে আসছি এখানে। আর কি করতে হয়, এই দুইটার চিহ্ন বিপরীত করে দিছি। ঠিক আছে, আর কিভাবে 1 + 2t পাইছি এটা আমরা আগে আগে আলোচনা করছি, পূর্বের স্লাইডে আলোচনা আছে। ঠিক আছে, তো আমরা দেখে নেব। আমাদের আলোচনার আরো আছে, এখানে বেশি আলোচনার সুযোগ নাই, হাতে আর আমার সময় আছে 8.5 মিনিট, 8 মিনিট 20 সেকেন্ড। জি স্যার, এটা শেষ করতে হবে। হ্যাঁ, আমরা পরবর্তী স্লাইডে যাই। এরপরেও তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় যখন পাবলিশ করবো আমার এই ভিডিওটা, তখন তোমরা সেখানে দেখতে পারবে। স্যার ওইটা কবে দিবে? এটা সহজে দিয়ে দিবে, সহসাই দিয়ে দিবে, কারণ ওরা আমাদেরকে খুব বলতেছে যে দ্রুত আপনারা ক্লাসগুলা দিয়ে দেন। ঠিক আছে, তো সেই জন্য আশা করা যাইতেছে যে খুব বেশি দিন না, 10-15 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখন এখানে দেখো, জাস্ট ওই এর মানগুলা e⁻0 মান 1 বসালে ফিগারটা দাঁড়ায় হলো এরকম, তাকে -1 দিয়ে গুণ দিয়ে পাওয়া গেছে এটা। এটা আমরা ফাই ইনভার্স টি নট এর মান বের করলাম। আবার ফাই ইনভার্স টি যেখানে আমরা মানটা পেলাম, সেখানে ইউ বসাই দিলে তখন আমরা এই ভ্যালুটা পাবো, কারণ এগুলা সবগুলা ওই যে 6 নম্বর সমীকরণে আছে, এই মানগুলা বসানোর জন্য আমার এগুলা বের করা লাগতেছে। আগের তোমরা যখন ক্লাসটা দেখবা বা এখন যে দেখতেছো, তোমাদের কাজ হলো এগুলা খাতায় লিখে রাখা। খাতায় লিখে রাখলে তোমাদের সামনে এই এই ইয়েগুলা টার্ম গুলা সবগুলা সামনে থাকবে। এখন যেমন আমি আগের স্লাইডটা দেখতেছি না, কিন্তু তোমার খাতা যেমন লিখা থাকবে তুমি কিন্তু দেখতে পাইবা, দেখি যে কোনটা কোন জায়গা থেকে আসতেছে, কেন আসতেছে, তোমার খাতায় লিখা থাকলে তুমি স্পষ্ট বুঝতে পারবা। এখানে তো আমাদের সামনে আগের স্লাইড গুলা নাই, সেই জন্য হয়তো ইয়ে হইতেছে, কারণ এখানে 6 নাম্বার সমীকরণে এগুলো আছে, এই জন্য এগুলা বের করা লাগতেছে। এই যে এখানে মাইনাস দিয়ে গুণ দেওয়াতে এটা ফিগারটা এটা হয়েছে পাই ইনভার্স ইউর মান। কি জন্য বুঝছো তো, এই যে এখানের এই ভ্যালু গুলা বাইর করার জন্য, এই যে এই টার্মটা আমাদের আছে 6 নাম্বার সমীকরণে। এখন ফাইটির মান এই যে এটা, আর ইটি সমান, আর পাই ইনভার্স টি নট এর মান হলো এটা, আর এক্স নট এর মান হলো এটা। এই ভ্যালুগুলো একসাথে বসাই দিলাম, বসাইয়া কি করছি, এখন আমরা এই দুইটাকে আমি গুণ দিয়া এটা লিখছি, এটা। ঠিক আছে, পরবর্তীতে এটার সাথে এটা গুণ দিব পরবর্তী স্লাইডে। এখন দেখো এখানে আমরা গুণ দেওয়ার পরে এটা আসে, এটার পরে এটারে সিম্পলিফাই করলে এটা আসে। ঠিক আছে, 9 নম্বর সমীকরণ লিখছি, আর এটা একটা টার্ম আছে 6 নম্বর সমীকরণে, এই টার্মটার মানও আমাদের বের করা লাগবে। ঠিক আছে, তো আমি সে কারণে এই কাজটা করছি। এখানে কি করছি,
এই যে ফাইটির মান তো এখান থেকে আমরা যে বের করছি সেটা লিখলাম এখানে, আর টি নট এর মান 0, 0 থেকে টি, এটা সীমাটা লিখলাম এখান থেকে, ঠিক আছে। আর পাই ইনভার্স ইউর মান তো একটু আগে পূর্ববর্তী স্লাইডে বের করছি, সেটা এখানে লিখছি আমরা, এই যে এটা। আর আর কি এফ ইউর মান, ওই যে ওখানে আমরা 7 নম্বর সমীকরণ লিখে রেখেছি, এফ ইউর মানে হলো 1 ইউ ডি ইউ, ঠিক আছে। এখন কাজ কি হয়েছে, এখন এটার সাথে এটার সাথে এটার গুণ দিছি, ঠিক আছে। গুণ দেওয়াতে আমি পেলাম কত, এটা এটা, ঠিক আছে। এরপরে মাইনাস ইউ দ্বারা এটার সাথে গুণ দিয়ে দিছি, গুণ দেওয়ার কারণে ফাইনাল যে টার্মটা আসলো সেটা আসছে এটা। এখন কাজ কি হবে জানো, এখন কাজ হলো এই যে এই লাইনটা আছে না, এটাকে সমাকলন করা। ওখানে যেরকম লাইন বাই লাইন অন্তরীকরণ করছি, এখানে লাইন বাই লাইন সমাকলন করতে হবে। আবার এই লাইনকে আমার সমাকলন করা, সমাকলনটা আমি রাফ করে দেখাই দিছি, পরবর্তী স্লাইডে দেখবা। হ্যাঁ, এখন দেখো এখানে এই যে সমাকলন করলে এই ওই 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 রাশিটার সমাকলনটা হয় এটা, প্রথম লাইনে, আর দ্বিতীয় লাইনেরটা হলো এটা। কেমনে আসে সেটা আমি আবার এখানে দেখাইছি। এই যে ইউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডি ইউ, ঠিক আছে। এটার সমাকলনটা ওই যে ইউবির সমাকলন যে সূত্রটা আছে সেই সূত্রে আমি লিখছি। এই যে আমি ইউ বি ধরছি হলো ই টু দি পাওয়ার মাইনাস ইউ কে, আর ইউটাকে ইউ ধরছি। তো করাতে এই যে এটা এই সূত্রটা তোমরা জানো সবাই, এর ইন্টারমিডিয়েট সূত্র, এই যে এটা, ঠিক আছে। এটা করছি, করার কারণে এই যে এটার এটার সমাকলন হলো একটা মাইনাস আসবে সামনে, এই যে মাইনাসটা এখানে লিখছি, ঠিক আছে, এত। আর এখানে এখান থেকে একটা মাইনাস আসছে, তো এই যে এখান থেকে এই মাইনাসটা এই মাইনাসের সাথে হইয়া এটা প্লাস হয়েছে এটা, ঠিক আছে। আর ডিইউ বাই ডিইউ 1, তাহলে আর থাকে হইলে শুধু সমাকলনটা আমাদেরকে বুঝে নিতে হবে। হ্যাঁ, সমাকলনটা তো 2 মিনিট বুঝছো। সময় আছে স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আমাদের সময় কম, 3 মিনিট দেখাচ্ছে এখানে। এটা এটা তো সমাকলন, আর এরপর একটাও কিন্তু একই রকম, এই যে সমাকলন এটা, ঠিক আছে। এখানে অবশ্য এইটা এইটা আমি অতিরিক্ত লিখে ফেলছি, এটা 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 হবে না, এই যে এটা, ঠিক আছে, এটা হবে না। হ্যাঁ, তারপর এইটাকে জাস্ট হলো হুবহু একই রকম আমি করছি, এই যে এটা বাইর করছি, এই জিনিসগুলো এখানে লিখছি আমি, ঠিক আছে। তোমরা যখন খাতায় করবা স্পষ্ট বুঝতে পারবা, জাস্ট এই নিয়মটা আমি এখানে প্রয়োগ করছি। এখানে জাস্ট হলো ওই আহ এটাকে কি করছি, সিম্পলিফাই করছি, যোগ বিয়োগ করছি, আর কিছু না। যোগ বিয়োগ করি আমি কি করছি, যোগ বিয়োগ করছি, করার পরে এরপরে আমি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাইছি, টি বসাইছি প্রথমে টি, এরপর জিরো বসাইলে কিন্তু দুইটা টার্মে জিরো হয়ে যায়, এই যে জিরো লিখে দিছি আমি, দেখছো। আপার লিমিটটা বসবে, কিন্তু লোয়ার লিমিট জিরো বসাইলে এখানে নিচের লাইনেও আপার লিমিট যখন টি বসাইছি ঠিক আছে, কিন্তু লোয়ার লিমিট জিরোতে যখন বসাইছি এটা হয়েছে আবার 1, এই যে 1, এই যে না সূত্রের -1 ফলে +1 হয়ে গেছে, যেটা যেটা পেলাম কোনটা, সরি এটা +1। আর কিছু না, এরপরে কি করছি আমি, এটাকে সিম্পলিফাই করে গুণ করে দিছি, এই যে এই ই টু দি পাওয়ার মাইনাস টি আর ই টু দি পাওয়ার প্লাস টি, ঠিক আছে। এই দুইটা যোগ হয়ে এই যে এটা হয়েছে, আর বাকি এইটা এবং এটা, এই দুইটা আমি গুণ করছি। এই যে গুণ করার ফলে এটা তো এটার মান 1 হয়ে যায়, যে এটা এটার মান 1। আর এইটা কি করছি আমি, এটা গুণ করে দিছি, জাস্ট দুইটা ম্যাট্রিক্স যেভাবে গুণ করে আর সেটা, তোমরা তো ম্যাট্রিক্সের গুণ জানো, আর বড় বড় ম্যাট্রিক্সের গুণও তোমরা করো। হ্যাঁ, এর ফলে কি দাঁড়ায়, এই টার্মটার মান আসে এটা। 10 নাম্বার সমীকরণ লিখলাম। এখন 9 এবং 10 হতে যে প্রাপ্ত মানটা, আমরা যে দুইটা টার্ম পাইছি সেটা আমরা 6 বসাইছি। 6 বসাইলে এই যে একটা টার্ম এটা ছিল, এটার মান আমি এখানে লিখছি, আরেকটা ছিল এটা এখানে লিখছি, ঠিক আছে। এখন এই দুইটা যোগ করে লিখছি, লেখার পরে সর্বশেষ দাঁড়ায় হলো এটা জাস্ট হলো সাধারণ যে ম্যাট্রিক্সের যোগ আছে সেই ম্যাট্রিক্সের যোগটা। তার মানে এখানে প্রথম যেটা এটা হলো
x1 এর মান, আর দ্বিতীয়টা হলো x2 এর মান। এটা এই যে নির্ণয় সমাধান এইটা, ঠিক আছে? তো আশা করতেছি যে এই অঙ্কতে তোমাদের কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে নিশ্চয়ই পরবর্তীতে আমার ইমেল ঠিকানা আছে, ইমেইলে তোমরা জানাবা, আমি ইনশাল্লাহ জবাব দিব। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমার আজকের ক্লাসে এখানে যারা অংশগ্রহণ করছে, তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো স্যার। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবে। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে আমি শেষ করতে যাইতেছি। সবাইকে আচ্ছা স্যার, আমাদের রেগুলার যদি একটা নির্দিষ্ট টাইমে